দুই প্রতিবেশী পরিবারের প্রধান ব্যক্তি একে অপরের মুখোমুখি বসে আছে। কেউ কোনো কথা বলছে না। ছোট থেকে আয়শার বাবা হাসান শেখ আর বারিশের বাবা মামুন হকের কোনোরূপ বনিবনা নেই। কখনো একে অপরের মুখোমুখি হলে উল্টো পথে হাঁটা শুরু করা ব্যক্তি ওনারা। ছোটবেলায় দুজনেই এক মেয়ের প্রেমে পড়ার পর ওনাদের দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে গিয়েছিল। অবশ্যই ওই মেয়ে দুজনের একজনকেও পাত্তা দেয়নি। মেয়েটার থেকে ছ্যাঁকা খাওয়ার পর দুজন মহামান্য ব্যক্তি দুদিন ঘরবন্দি হয়ে ফ্যাচ করে কেঁদেছে। এই ঐতিহাসিক ঘটনা অবশ্য ওনাদের বউরা এখনও জানে না। বিয়ের পর বউদের জোড়াজুড়িতে হাসান শেখ আর মামুন হক নিজেদের মাঝে সম্পর্ক ঠিক করার জন্য এক নিরিবিলি জায়গায় সাক্ষাৎ করেছিল। কথাবার্তা স্বাভাবিকও করেছিল, কিন্তু হুট করে কোথা থেকে কয়েকটা কুত্তা এসে ওনাদের দুজনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। এক পর্যায়ে ভয় পেয়ে মামুন হক দৌড়াতে গিয়ে ভুল করে হাসান শেখকে ধাক্কা দিয়ে ফেলেন, আর হাসান শেখ গিয়ে পড়েন কুত্তাদের উপর। সেটাই দেখেও মামুন হক দৌড়ানো থামাননি, প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছিলেন উনি। অন্যদিকে হাসান শেখ কুত্তার উপর থেকে উঠে নিজেও দৌড়াতে শুরু করে দিয়েছেন। তবে এর ফলে তার সবচেয়ে পছন্দের একটা জুতো হারিয়ে গিয়েছিল। সম্পর্ক ঠিক করতে যেয়ে সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে গেছে। তাই শেষ একটা চেষ্টার জন্য বারিশ আর আয়শার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সবাই মিলে। তাছাড়া মতের মিল না থাকলেও একটা বিষয় হাসান শেখ আর মামুন হকের মতামত ধীর ছিল, আর সেটা হচ্ছে ছেলে মেয়েদের দ্রুত বিয়ে দেওয়া এবং তাদেরকে বর্তমান যুগের সোকল্ড হারাম রিলেশন থেকে মুক্ত রাখা। তাড়াতাড়ি বিয়ে দিলে কেমন ফলাফল পাওয়া যায় সেটাও দেখতে চান ওনারা। ততক্ষণের নীরবতার পর হাসান শেখ গলা খাকারি দিয়ে বলেন, কি অবস্থা? মামুন হকও গলা খাকারি দিয়ে বললেন, আজকে কোনো কুত্তা টুত্তা নেই, তাই ভালো আছি। হাসান শেখ নিজের জুতো দুটোর দিকে এক পলক তাকিয়ে বলতে লাগলো, আমিও আজ সবচেয়ে পুরাতন জুতো পরে এসেছি। ভালো করেছো। পছন্দের জিনিস হারানোর ব্যথা আমি ভালো করেই বুঝি। কথাটা বলে মামুন হক নিজের দাঁতের পাটি বের করে একটা ফাঁকা জায়গা দেখিয়ে বলতে লাগলো, এই যেমন সেদিন কুকুরের থেকে বাঁচার জন্য দৌড়ানোর সময় উল্টে পড়ে এই দাঁতটা হারিয়ে ফেলেছিলাম। হাসান শেখ ক্ষণকাল চুপ থাকেন, মনে হলো একটু যেন হাসলেন। সেটা নিয়ে গবেষণা করার আগে হাসান শেখ স্বাভাবিক গলায় বললেন, আমার মেয়ে আপাতত আমাদের বাড়িতেই থাক, এমনিতে আসা যাওয়া তো চলতেই থাকবে। তাই ভালো। আয়শার পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা যেন না থাকে, সেটা দেখার বিষয় আমাদের। সেই হিসেবে বলতে গেলে আয়েশার উচিত বারিশের সাথে পড়াশোনা করা। বারিশ তো প্রতি পরীক্ষাতেই টপ করে। কথা ঠিক। আজ এত সঠিক সঠিক কথা তোমার মুখ থেকে বেরোচ্ছে কিভাবে? কি খেয়ে এসেছো? হাসান শেখ শান্ত চোখে ক্ষণকাল মামুন হকের দিকে তাকিয়ে থাকার পর বললেন, হ্যাঁ, তোমার হারিয়ে যাওয়া দাঁতটা আলু দিয়ে ভেজে খেয়ে এসেছি। মামুন হক থতমত খেয়ে গেলেন। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বললেন, আশ্চর্য, আমার দাঁত না খেলে হতো না? তোমার উচিত ছিল আমার দাঁতের পাটি ফাঁকা জায়গাটা ওই দাঁত দিয়ে পূরণ করা। আমি আগ্রহী না, দাঁত লাগানোর প্রতি আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড না, দুঃখিত। আয়শা ভার্সিটি পৌঁছে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব সিঙ্গেল কমিটির অফিসের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর চোখে এখনও চশমা। সেই চশমা বারবার ঠিক করতে করতে ওর ভাব নিয়ে হাঁটতে লাগলো। তিশা আর চোখে ওর কাণ্ড কারখানা দেখে হতাশাস শ্বাস ফেলার পাশাপাশি হাসতেও লাগলো। কিছুক্ষণের মধ্যে ওরা ক্লাবে পৌঁছে গেল। তবে প্রথম দর্শনে যে কারো চোয়াল ঝুলে যাবে। রীতিমতো ওয়াশরুমের মতো সাইজের একটা রুম জোর করে একটা ছোট্ট টেবিল সেট করে রাখা, আর কয়েকটা চেয়ার রয়েছে। রুমের এক কোনায় মাকড়সার জালে মাকড়সারা নিজেদের সুখের জীবন অতিবাহিত করছে। আয়শার ধারণা ওরাও কোনো না কোনোভাবে সিঙ্গেল, নয়তো এত এত জায়গা থাকতে এখানেই কেন নিজেদের বসত বাড়ি স্থাপন করলো। সে যাই হোক, আয়শা সেই টেবিলের উপর দুহাত রেখে কিছুটা কুচো হয়ে বলতে, আমি তোমাদের সভাপতি। আমি থাকতে তোমাদের কোনো টেনশন নেই। আমরা সিঙ্গেলরাই দেশের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তিশা হাই তুলে বলে, তুই সিঙ্গেল? আয়শা দ্রুতগতিতে এসে তিশার মুখ চেপে ধরে বলতে লাগল, এই চুপ কর চেংড়ি, কেউ যদি শুনে ফেলে? কেউ শুনবে না ইয়ার। দেয়ালেরও কান আছে বুঝলি। আমাদের রোকিয়া ইউনিভার্সিটির দেয়াল খানি কম শুনি, সো রিল্যাক্স। আয়শা কটমট দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে পুনরায় টেবিলের কাছে চলে গেল। অবশ্য চশমা পরে থাকার কারণে তিশা ওর সেই চাহনি দেখতে পায়নি।
কয়েক মিনিটের মধ্যে একটা মেয়ে সে ছোট্টখাটো রুমটাতে চলে আসে। মেয়েটাকে দেখার সাথে সাথে আয়শা গলা খাকারি দিয়ে বলে, আমি সভাপতি, আমার একটু সম্মান দে মারিয়া। মারিয়া কাঁধের ব্যাগ সামনে রেখে কাট কাট গলায় বলে, সম্মান কাকে বলে আর ওটা দেয় কিভাবে? আয়শা হতাশার শ্বাস ফেলে বলল, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই সবচেয়ে বড় লোক, এখন তুই যদি এভাবে বলিস তাহলে চলবে কি করে? নাটক করিস না চেংড়ি। আয়শা দ্বিতীয় দফায় হতাশার শ্বাস ফেলল। কিছুক্ষণ পর আরও দুজন মেয়ে চলে আসে। এরা অবশ্য আয়শাদেরই সিনিয়র। সারা জীবন সিঙ্গেল থাকতে থাকতে বেচারিরা এতই হতাশ হয়েছে যে জুনিয়রদের এই সিঙ্গেল কমিটিতে এসে জয়েন করেছে। আয়শা গলা খাকারি দিয়ে এবার সবার মনোযোগ আকর্ষণ করলো। অতঃপর বলতে লাগলো, সিঙ্গেল কমিটির সভাপতি হিসেবে আমি বলছি, এই সিঙ্গেলরাই দেশের উন্নতি করবে। যারা মিঙ্গেল তারা নিজেদের পার্টনারদের টাইম দিতেই দিন পার করে ফেলে, অন্য কিছুতে ওদের বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। সো আমরাই দেশের আসল সম্পদ। তিশা হাসলেও বাকিরা উচ্ছ্বাসিত গলায় বলে, এই কথাটা বাকিরা বুঝলেই হতো। যদি পথে ঘাটে কোথাও কাপল দেখতে পাও তাহলে তাদের দুজনের মাঝখান দিয়ে হুট করে হেঁটে গিয়ে তাদের আলাদা করার দায়িত্ব এই সিঙ্গেল কমিটির। আমরা কাপল দিয়ে দেশ ভরিয়ে দিতে পারি না। ঠিক ঠিক। আয়শা আরও কিছু অদ্ভুত লজিক শোনানোর পর মিটিং ভেঙে দিল। সবাই এখন ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। মারিয়া আয়শাকে আপাদমস্তক ভালো করে দেখার পর ভ্রুকুচকে বলল, চোখের চেয়েও বড় সাইজের চশমা পরেছিস কেন? সভাপতি হিসেবে আমার একটু ভাব নিতে হবে না? তোকে নিয়ে আর পারি না। কথাটা বলে মারিয়া সামনের দিকে এগিয়ে গেল। এদিকে তিশা আয়েশার পাশাপাশি হাঁটতে হাঁটতে হাসতে লাগলো। হাসতে হাসতে ও বলল, যে জ্ঞানগুলো দিলি সেগুলো তোর উপরেই ট্রাই করা উচিত। সিঙ্গেল কমিটির একজন সদস্য হিসেবে আমার উচিত ওই গুন্ডার সাথে তোর ডিভোর্স করিয়ে দেওয়া। আয়েশা তিশার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, মুখটা বন্ধ রাখ। বিয়ে বিয়ে খেলতে খুব একটা খারাপ লাগছে না? কি রে, একদিনে ওই গুন্ডার প্রেমে পড়ে গেলি নাকি? অসম্ভব। আমি শুধু দেখতে চাচ্ছি বিয়ে করার পর কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তার আগে ক্লাসে চল, স্যার চলে আসবে। আয়েশা মুহূর্তে মুখটা অসহায় করে ফেলে বলতে লাগলো, আবার এই পড়াশোনা যে খুবই অশ্লীল একটা জিনিস, সেটা তোরা বুঝিস না কেন? ক্লাস শেষ। বাড়ির বইপত্র গোছাতে লাগলো। ওর একটু পরেই একটা ফুটবল ম্যাচ আছে। ওসমান ওর পাশেই বসেছে। ও আর চোখে বারিশের আপাতমস্তক খেয়াল করে বলতে লাগলো, কি ব্যাপার বলতো তোদের? আয়শা চোখে চশমা পড়েছে আর তুই ক্যাপ পরে মুখটা ঢেকে রাখার চেষ্টা করছিস কেন? তোর বোন কি করে করুক, আমার তাতে কি? শুধু প্রথম প্রশ্নের উত্তর দিলি? ওটার উত্তর দেওয়া জরুরি ছিল। ওসমান শান্ত গলায় বলল, সত্যি করে বল, ক্যাপ পরেছিস কেন? বারিশ কোনো জবাব দেওয়ার আগে পেছন থেকে একটা ছেলে এসে বারিশের কাঁধ চাপড়ে বলে, বিশ্বাস কর ক্যাপ পরে তোকে জোর লাগছে। বারিশ ভ্রুকুচকে আজিমের দিকে তাকালো। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগে ঘড়ির দিকে চোখ যেতে ও থেমে গেল। কাঁধে ব্যাগটা চাপিয়ে ও যেতে যেতে বলে, ম্যাচ আছে জন্য কিছু বললাম না, এখন চল আমার খেলা দেখবি। আজিম এক লাফে বারিশের পেছনে চলে গেল। কিন্তু ওসমান ধীরে সুস্থে নিজের ব্যাগটা কাঁধে চাপিয়ে মৃদু হেসে বলে, আমার পড়াশোনা আছে, ম্যাচ দেখার মতো পর্যাপ্ত টাইম নেই। বারিশ তাচ্ছিল্য করে বলে, পড়তে পড়তে মরে যা, তখন বউ পাস কিভাবে সেটাই দেখবো। ওসমান মুচকে এসে বলে, বউয়ের জন্যই তো এত পড়াশোনা করছি। বারিশ চোখ মুখ কুচকে বলল। ছ্যাঃ। ওসমান ওকে পাত্তা না দিয়ে চুপচাপ হেঁটে ক্লাসের বাইরে চলে গেল। আজিম বারিশকে তাড়া দিয়ে বলতে লাগলো, ওকে স্যার, চল মাঠে যাই। তুই আমাকে চোর বলেছিস সেটা ভুলে যায়নি, তোকে চিয়ার লিডার বানিয়ে নাচাবো আজ। আজিম আতঙ্কিত চোখে বারিশের দিকে তাকিয়ে বলতে লাগলো, এমনিতেও কেউ পাত্তা দেয় না, তোর কথা অনুযায়ী কোমর দুলিয়ে নাচলে তো আমাকে দেখার সাথেই মেয়েরা ফালানোর চেষ্টা করবে। বারিশ বাঁকা হেসে বলল। সেটাই তো চাই। বলে বারিশ মাঠে প্রবেশ করে। আজিম কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও সেদিকে চলে যায়। অবশ্য ও লুকিয়ে লুকিয়ে আছে, বারিশকে কোনো বিশ্বাস নেই। ও জোরে করে নাচাতেও পারে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেল। বারিশ নিজের ফোলা চোখ লুকানোর জন্য ক্যাপ পরেই খেলতে শুরু করলো, যার কারণে ওর একটু সমস্যা হতে লাগলো। এক পর্যায়ে গোলপোস্টের বদলে ও ফুটবলটা সোজা বাইরে উড়িয়ে দিল, আর সেটা গিয়ে পড়লো মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়া আয়েশার মুখে। ফুটবলে কাদা লেগেছিল, যার দরুন আয়েশার পুরো মুখটা কাদায় মাখামাখি হয়ে গেল, আর ওর চোখের চশমাটা একটা কাজ খুলে মাটিতে পড়ে গেল।
তিশা ওর পাশেই ছিল। আয়শার এমন রূপ দেখেও না চাইতেও হেসে ফেলল। আয়শা ওর হাসির দিকে নজর না দিয়ে বারিশকে উদ্দেশ্য করে গর্জন করে বলল, বেয়াদবের বেয়াদব, দুনিয়ার সবচেয়ে খারাপ ভণ্ড আহমক গাধা বউ আপনার কপালে জুটবে, যে উঠতে বসতে নিজের ফোকলা দাঁত বের করে হেসে হেসে আপনার হার্টটা ফেল করাবে। বারিশ হতভম্ব হয়ে আয়শার কথাগুলো শুনল। পর মুহূর্তে অন্য মুখ হয়ে হাসতে লাগলো। এদিকে তিশাও হাসির বেগ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ওর বউ যেন কে আয়ুষু? আয়শার হুঁশ ফিরল। ও থতমত গলায় বলতে লাগলো, না মানে বউটা অনেক ভালো হবে, কিন্তু শাশুড়ি একদম দাজ্জাল হবে। সানি আন্টিকে বলে দেই। আয়শা আর্তনাদ করে বলে উঠল, না আমি মাকে তো বলতে চাই না। মুখে পানির ঝাপটা দিয়ে আয়শা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মুখের কাদা উঠে মুখমণ্ডল ঠান্ডা হলেও ওর মেজাজ এখনও ঠান্ডা হয়নি। মনে হচ্ছে বারিশকে গিয়ে গুনে গুনে দুগালে দুটো দুটো করে 4টে থাপ্পড় মারতে। ওর মুখটা ব্যথায় এখনও টনটন করছে। উড়ন্ত ফুটবল এসে মুখে পড়লে ব্যথা তো লাগবেই। মনে মনে অনবরত গালি দিতে দিতে আয়শা খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। অবশ্যই এবার ভেবেচিন্তে গালি দিয়েছে। গালিগুলো যেন ওর দিকে না আসে সেটা খুবই মনোযোগ সহিত হ্যান্ডেল করেছে। মন ভরে গালি দেওয়ার পরও মৃদু গলায় বলল, মা খেতে দাও। সানিয়া শেখ কিছুক্ষণের মধ্যে খাবার এনে ওর সামনে রেখে ওর পাশে বসে পড়েন। আয়শা খাবার পাওয়ার সাথে সাথে হন্তদন্ত হয়ে খেতে লাগলো। তা দেখে সানিয়া শেখ বলেন, আস্তে খাও, আমি খাবার কেড়ে নিব না। শান্তিতে একটু খেতে দাও তো, প্রচুর ক্ষুধা পেয়েছে। সানিয়া শেখ আর কিছু বললেন না। আয়শা পেট ভরে খাওয়া শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে হাসি হাসি গলায় বলল, তোমার হাতের রান্না কি স্বাদ। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। ক্ষুধা লাগলে যে তোমার হলের খাবারও মধু মিষ্টি লাগে সেটা আমি জানি। আয়শা খিক করে হাসলো। সানিয়া শেখ ভালোভাবে মেয়ের দিকে তাকাতে ওনার ভ্রু কুচকে গেল। উনি ব্যস্ত গলায় বলতে লাগলো, আয়েশা, তোমার চোখে কি হয়েছে? আয়শার হাসি মুহূর্তে হারিয়ে গেল। ও মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। তাতে বিরক্ত হয়ে সানিয়া শেখ বলেন, কি হলো, কথা বলো। আসলে মা, আমি মৌমাছির চোখে ভুল করে কামড় দিয়ে ফেলেছি। সানিয়া শেখ হতভম্ব হয়ে বলেন, কি? নিজের কথার ভুল বুঝতে পেরে আয়শা ভুল শুধরে বলতে লাগলো, না মানে মৌমাছি আমার চোখে কামড় দিয়েছে। সানিয়া শেখ গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আমাকে তোমার গাধা মনে হয়? আয়শা ব্যস্ত গলায় বলতে লাগলো, ছ্যা তা হতে যাবে কেন, তুমি তো গাধার মা। সানিয়া শেখ অগ্নিদৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। আয়শা তৎক্ষণাৎ মুখ লুকিয়ে ফেলল। সানিয়া শেখ কাটকাট গলায় বলল, মৌমাছির কামড় আমি চিনি, আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না। সত্যি করে বলো কি হয়েছে। আয়শা মাথায় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাপ দিল। কিছু একটা বলে এবারের মতো কেটে পড়তে হবে। দীর্ঘ কয়েক মিনিটের গবেষণার পর ও একটা আইডিয়া পেয়ে গেল। তৎক্ষণাৎ মুখটা মায়া মায়া করে মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, মাম্মা। সানিয়া শেখ শত রেগে থাকা অবস্থাতেই এই একটা ডাক শুনে গলে যান। আজকেও গলেছেন, কিন্তু উপরে সেটা বুঝতে দিলেন না। আয়শা পুনরায় বলতে লাগলো, তোমরা তো হুট করে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলে, তাই কাল সারা রাত কেটেছি, যার কারণে চোখ দুটো ফুলে গেছে। সানিয়া শেখ এবার বাইরেও গেলেন। মেয়েকে বুকে টেনে এনে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আমি তো দূরে পাঠাইনি সোনা, রাস্তার ওপাশেই তোমার শ্বশুর বাড়ি, মন চাইলেও চলে আসবে। রাত বিরেতে দেয়াল টপকে আসতে গেলে যদি ডাকাত ভেবে আপনাকে কেলানি দেয়? চোরের মতো আসবে কেন, দরজা খুলেই আসবে। তাহলে রাস্তায় কুত্তা যদি দৌড়ানি দেয়? বারিশকে পৌঁছে দিয়ে যেতে বলবে। যদি পৌঁছে দিতে রাজি না হয়, যদি আমি ডাকার পরেও মরার মতো ঘুমাই? সানিয়া শেখ রেগে গেলেন। মেয়েকে এক ঝটকায় নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললেন, তাহলে কুত্তার সাথেই হাডুডুডু খেলো, অসভ্য মেয়ে। কথাটা বলে উনি গটগট পায়ে জায়গায় প্রস্থান করলেন। আয়শা হতভম্ব হয়ে ওনার গমন পথের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর হতাশার শ্বাস ফেলে বলল, আজকাল দুনিয়াতে ভালো মানুষের কদর নেই বললেই চলে। কিভাবে নিজের পেটের সন্তানকে কুত্তার সাথে খেলতে বলে, অকৃতজ্ঞ মা কোথা। সকলের অগোচরে গাছ থেকে কয়েকটা ফুল ছিল। তারপর ফুলগুলোর দিকে তাকিয়ে মুচুর মুচুর করে হাসতে লাগলো। একটু পর হাসা বাদ দিয়ে ও একটা সুতো দিয়ে ফুলগুলো বাঁধতে লাগলো। খুবই মনোযোগের সহিত কাজটা করছেও। এত মনোযোগী মনে হয় নিজের খাওয়া দাওয়ার প্রতিও দেয় না। বারিশ গেট খুলে বাড়িতে প্রবেশ করে। আজ ভীষণ ক্লান্ত লাগছে ওর। কাল সারা রাত না ঘুমিয়ে আজ ফুটবল খেলার কারণে হয়তো এই অবস্থা।
ও বাড়ির ভেতর প্রবেশ করতেই যাবে এমন সময় বাগানের দিক থেকে কারো মুচুর মুচুর হাসির শব্দ ভেসে আসতেই ও থেমে গেল। হাঁটার দিক পরিবর্তন করে ও বাগানের দিকে যেতে লাগলো। গিয়ে বীরকে উল্টো মুখ করে ফুল বাঁধতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। বারিশ গলা খাকারি দিয়ে বলল, মামু, এই এক ডাকে বীর এমনভাবে কেঁপে উঠল মনে হয় বড়সড় একটা ভূমিকম্প বয়ে গেল। নিজের কম্পন খানিকটা কমিয়ে বীর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ফুলের গোছা পেছনে নিয়ে লুকালো। বারিশ ভ্রু নাচিয়ে বলে, কার জন্য ফুলের মালা গাচ্ছ? কই না তো। হ্যাঁ, কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়েছো, তার উপরে আবার মিথ্যা কথা বলছো। বলো, কাকে দিবে? সত্যি করে বলছি, আমি এ ফুল কোনো মেয়েকে দিব না। তার মানে কোনো মেয়েকেই দেবে? ফটাফট বলে ফেলো তো, কোন মেয়েকে পাঠানোর চেষ্টায় আছো? এই বয়সে বিয়ে করার কুড়কুড়ি উঠেছে? বীর কাদো কাদো গলায়, আমি বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এবার চুপচাপ বলো, এই ফুল কাকে দিতে যাচ্ছ, নয়তো মেরে পাছা লাল করে দেব। বীর ক্রন্দনরত গলায় বলতে সত্যি বলছি, আমি এ ফুল আশান্তিকে দিব না মা। বারিশ ভ্রু কুচকে বলতে লাগলো, এবারের মতো মাফ করে দিলাম। আর কোনোদিন যদি দেখেছি গাছ থেকে ফুল ছিঁড়েছো, তাহলে সত্যি সত্যি মেরে তোমার পাছা লাল করে দেব। বীর হেঁচকে তুলে বলল, আর ছিড়ব। ঠিক আছে। বাড়ি যেতে ধরেও থেমে গেল। অতঃপর বীরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ফুল দাও। কেন? দিতে বলেছি, দাও। না, দিব না। এগুলা আশান্তির জন্য। আমার বউকে তুমি কেন ফুল দেবে? দাও বলছি। না, এটা তোমার বউ না। আর শান্তি একটু আগেই বলেছে তুমি খুব। কথাটা কোনো মতে বলা শেষ করে বীর এক লহমায় বারিশের সামনে থেকে ছুটে পালিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় বারিশ অল্প একটু চমকে গেল। পর মুহূর্তেই মুখটা গম্ভীর করে বলল, গাথার গাথা, আমাকে বাঁচিয়েছিলে বলো, ছুটিয়ে দেব। জাস্ট ওয়েট এন্ড সি। বীর ছুটতে ছুটতেই সোজা আয়েশার রুমে চলে আসে। এসেও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর অবস্থা দেখে আয়েশা ওকে বিছানার উপর বসি এক গ্লাস পানি দিয়ে বলল, আগে পানি খেয়ে নিজের দম ফিরিয়ে আনো বাছা। বীর ঢকঢক করে গ্লাসের অর্ধেক পানি খেয়ে ফেলে। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মামুর কাছ থেকে পালিয়ে এলাম। কেন? আবার কি করেছিল ওই বেয়াদব ছেলে? বীর সেই কথার জবাব না দিয়ে আয়েশাকে টেনে বিছানায় বসায়। তারপর ওর খোপায় ফুলগুলো কোনোভাবে গুজে দিয়ে মুচুর মুচুর হাসতে হাসতে বলে, তোমার জন্য ফুলগুলি এনেছি। আয়েশা হতভম্ব হয়ে গেল। আয়নায় গিয়ে এক পলক নিজের খোপাটা দেখার পর ও বীরকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে বলে, তোমাকে অনেক ধন্যবাদ বাছা। বীর লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে আয়েশা হেসে ফেলে, বলে, কি কিউট গো তুমি। ভাবতেও তো অনেক ভালো লাগে এই গুন্ডা তোমার মামু। কোনোভাবে নিজের মামুটাকে বদলাতে পারো না? বীর মিনমিন গলায় বলে, না, পারি না। কারণ মামু মেয়েরা আমার পাছা লাল করে দিবে। আয়েশা জোরে হেসে ফেলে। হাসতে হাসতে বলল, এই দেখছি আসলেই একটা গুন্ডা। একটু একটু। একটু একটু না, পুরোটাই। আমার মাঝে মাঝে ইচ্ছে করে তোমার মামুকে পুলিশের দ্বারা বেদম কেলানি খাওয়াতে। বীর ব্যস্ত গলায় বলতে লাগলো, না না, পুলিশ না। ওরা খুবই ভয়ানক হয়, আমি দেখেছি। মামু যত বকাঝকা করুক না কেন, আমি মামুকে ভালোবাসি। আয়েশা বীরকে আরেকটু জড়িয়ে ধরে বলতে লাগলো, বাহ বাহ, তুমি আবার ভালোবাসাও বোঝো বাছা। তোমার তো দেখি বিয়ের বয়স হয়ে গেছে। বীর আবারও লজ্জায় লাল হয়ে গেল। আয়েশা তা নিয়ে ওকে খোঁটা দিতে লাগলো আর হাসতে লাগলো। এই সমস্ত ঘটনা একজোড়া বাজ পাখির ন্যায় চোখ দেখে চলেছে। বারিশের রুমের জানলা দিয়ে আয়েশার রুমের সব কিছু স্পষ্টভাবে দেখা যায়। তবে বেশিরভাগ সময়ে আয়েশা জানালা বন্ধ রাখে। আজই ব্যতিক্রম হলো। বারিশ এক দৃষ্টিতে আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অতঃপর বীরের দিকে তাকালো, যে আয়েশার কোলে বসে বসে লজ্জা পাচ্ছে। বীরের দিকে তাকানোর সাথে সাথে বারিশের চোয়াল শক্ত হয়ে গেল। ও কাট কাট গলায় বলতে লাগলো, এই লেদা বাচ্চা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়ে ওই গাধার কোলে বসে আছে। মাথায় দেখছি আবার ফুলগুলো লাগিয়ে দিয়েছে। বলি, আমাকে তো কোনোদিন ফুল দাওনি। মামু, তোমার পাশা এবার সত্যি সত্যি লাল করে দেব। বারিশের নিজের ভাগ্নেকে মনে মনে আরও কিছু বলার পর গোসল করতে চলে গেল। ফুটবল খেলার কারণে ও সারা শরীরে কাদায় মাখামাখি। কত কষ্ট করে যে নিজের রুম পর্যন্ত এসেছে সেটা ও ছাড়া আর কেউ জানে না। কারণ বিলকিস বেগম দেখলে ওর পিঠের ছাল তুলে দিত। গোসল করা শেষে শুধু একটা ট্রাউজার পরে বারিশ বাইরে আসে। টাওয়াল দিয়ে মাথায় ভেজা চুলগুলো মুছতে মুছতে ও আয়েশার রুমের দিকে তাকালো। ওদের দেখাই যাচ্ছে না, তার মানে রুম থেকে চলে গেছে ওরা।
বারিশও তাই নজর সরিয়ে নেয়, কিন্তু হুট করে ওর পিঠে এসে কিছু একটা পড়ে। দূর থেকে আসার কারণে বারিশ নিজের পিঠে প্রচণ্ড ব্যথাও পেল। চট জলদি পিছু ঘুরে দেখলো একটা পচা টমেটো পড়ে আছে, যা থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। বাড়ির জানলায় এসে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। দাঁতে দাঁত চেপেও বলতে লাগলো, সামনে পেলে পিঠের ছাল তুলে দিতাম, বেয়াদবের বংশধর, না জানি কোন হারাম যাবে আমার পিঠ ক্ষত বিক্ষত করে দিল। বারিশ বকবক করতে করতে পুনরায় ওয়াশরুমে চলে গেল। এদিকে বিপরীত পাশের রুমের জানলার নিচে লুকিয়ে দুজন ব্যক্তি হেসেই চলেছে। আয়শা হাসি বাদ দিয়ে চোখ মুখ কুঁচকে বলল, তোমার মামু ভীষণ পচাচ্ছে, নিজের রুমে একটু হয়ে ঘুরে বেড়ায়।